ওয়েলকাম টু আওয়ার ভিয়েতনাম ব্লগ পার্ট 4। আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা কোচি টানেল থেকে ফিরে একটু খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম নাইট স্ট্রিটের উদ্দেশ্যে। এখানকার নাইট স্ট্রিট খুবই হ্যাপনিং, চলছিল প্রচুর খাওয়া দাওয়া, হইহুল্লোড় আর নাচ গান। এই নাইট স্ট্রিটে কেনাকাটার থেকে খাওয়া দাওয়ার হুজুগটাই ছিল বেশি। আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম তাই বিশেষ কিছু খাইনি, শুধু নিয়েছিলাম এক গ্লাস সুগার ক্যান। বেশ কিছুক্ষণ নাইট স্ট্রিটে সময় কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম লেকের ধারে। হোচিমিন শহরে প্রথম আসার দিনই আমাদের চোখে পড়ে এই সুন্দর লেকটি। তা আমরা ভেবেই রেখেছিলাম যদি সময় পাই তাহলে এই লেকের পাড়ে একবার আসব। আজ সময় হলো তাই ঘুরে গেলাম। এখান থেকে অনেক ধরনের ক্রুজও ছাড়ছিল, কিন্তু এই প্ল্যানটা আমরা অন্য একটা জায়গায় করেছিলাম, তাই এখানে আর সময় নষ্ট করিনি। আজই এই হোচিমিন শহরে আমাদের শেষ রাত। আজ ভোরেই আমাদের ফ্লাইট হোচিমিন টু দানাং। তাই হোচিমিন শহরকে বিদায় জানিয়ে আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবারে দেখলাম এয়ারপোর্টে খুবই ভিড় ছিল। লাগেজ কাউন্টারের লাইন, চেক ইনের লাইনে আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাই হোক, সব কিছু পেরিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা কেটেছিলাম ভিয়েতজেটের ফ্লাইট, কিন্তু এসে দেখলাম এটা তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট। পরে জানলাম ওনাদের ইন্টারনালি কিছু সমস্যা হওয়ায় ভিয়েতজেট ও তুর্কি এয়ারলাইন্সের কোলাবোরেশনে এই ফ্লাইটটি দেওয়া হয়েছে। প্রায় ৪৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম দানাং এয়ারপোর্টে। লাগেজ কাউন্টারে লাগেজ কালেক্ট করার পর আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। এবারের হোটেল আমাদের কনফার্ম বুকিং ছিল, তাই কোনো রকম সমস্যা হয়নি। এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হলো ড্রাগন ব্রিজ। এই ড্রাগনের মুখ দিয়ে নাকি আগুন আর জল বের হয়। এই দৃশ্যটি দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। তবে এই আকর্ষণীয় বিষয়টি উইকেন্ডেতে হয়, কিন্তু আমরা তো অতদিন ওখানে থাকবো না, তাই এই সুন্দর দৃশ্যটা আমাদের দেখা হবে না। যাই হোক, বেশ কিছুক্ষণ জার্নির পর আমরা পৌঁছালাম হোটেলে। দানাংয়ে আমাদের হোটেলের নাম দানা মারিনা। আজকে 11 তারিখ আর বাজে প্রায় সকাল 9:30। আমরা দানাংয়ে ল্যান্ড করেছি 8:40 নাগাদ। আর আমাদের হোটেল লাগেজে রেখে আমরা বেরিয়েছি। সামনেই বিচ আছে, তো সেখানে আমরা ঘুরবো আর ব্রেকফাস্ট করে নেবো। যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম তাই সেভাবে কিছু খাওয়া হয়নি। দেখা যাক কোথায় কি হোটেল পাওয়া যায়, তারপরে আমরা খাবো। একদম আমার পিছনে হচ্ছে যেহেতু এখন হোটেলে ঢুকতেই পারবো না, তাই হোটেলে লাগেজ রেখে বিচটা উপভোগ করার জন্য চলে এলাম। দেখলাম সকাল সকাল অনেকেই শরীরচর্চা করতে ব্যস্ত। আমরাও যেহেতু হোচিমিন থেকে অনেক ভোরবেলা বেরিয়েছি, তাই খুব খিদেও পেয়ে গেছিল। তাই নিয়ে নিয়েছিলাম এখানকার ফেমাস এগ কফি। ভিয়েতনামে তোমরা যদি আসো তাহলে এই এগ কফি অবশ্যই ট্রাই করবে। কেমন মানে এগে কিছু বোঝা যাচ্ছে না। চিনি আছে, এটা অন্যরকম ফ্লেভার, এটা ঠিক মিক্সড মিক্সচার, কিন্তু এগ বলে যে মধ্যে আষ্টে গন্ধ আর কিছু নয়, নর্মাল কফির মধ্যে লাগে, ক্যাপাচিনোর মধ্যে। আমি নিয়েছিলাম আর একটা এগ স্যান্ডউইচ, আর অভিরূপ নিয়েছিল আর একটা সুপি নুডলস।
তার সাথে 2টো কলা। স্যান্ডউইচটা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ এখানে সব কিছু তো একটু অন্যরকম খেতে, তাই কেমন হবে, কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। খাওয়া দাওয়ার পর এতই টায়ার্ড লাগছিল যে আমি এই গাছের তলাতেই কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। 1:30 নাগাদ আমাদের রুম দিয়ে দিয়েছিল। রুমে ঢুকেই বাঁদিকে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও ভীষণ সাজানো গোছানো। রুমটাও ছিল বেশ বড়, আর বেডটাও ছিল অনেকটা লম্বা। রুমে এসে ফ্রেশ হয়েই আমরা চলে গিয়েছিলাম একদম বিল্ডিংয়ের টপে। এই বিল্ডিংটা অনেক বড়, 60 তলা মতন। তাই উপর থেকে শহরটাকে কেমন লাগে সেটা দেখতেই তাড়াতাড়ি করে উপরে গিয়েছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, কি সুন্দর লাগছে তাই না? আর এখানে ছিল একটা ছোট্ট সুইমিং পুল। পুলটাও ছিল বেশ সুন্দর। আর এত উঁচু থেকে সত্যি গোটা শহরটাকে অসাধারণ লাগছে। সমুদ্র, পাহাড়, শহর একসাথে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম মার্বেল মাউন্টেনে। আমাদের হোটেলের নিচেই স্কুটি রেন্টে পাওয়া যাচ্ছিল, তাই আমরা স্কুটি নিয়েই চলে এসেছিলাম এই মার্বেল মাউন্টেনে। এই যে উঁচু বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এটা হলো লিফট। এত উঁচু পাহাড়, তাই ওঠার সময় অনেকেই লিফট ব্যবহার করেন। তাই আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর তারপর টিকিট কেটে লিফটে করে উঠলাম পাহাড়ে। ওঠার সময়ও দূর থেকে গোটা শহরটাকে দেখা যাচ্ছিল। এই ওঠার সময়তে লিফটে উঠছি, নামার সময় আবার হেঁটে নামবো, তাই 2টো অভিজ্ঞতাই একসাথে হয়ে যাবে। এই মার্বেল মাউন্টেনেও জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক লোককথা। চামের লোককাহিনী অনুসারে একটি ড্রাগন নন নুয়ক সৈকতে অবতরণ করে এবং তার কিছুদিনের মধ্যেই একটি ডিম পাড়ে, আর সেই ডিম থেকে একটি সুন্দরী কন্যার আবির্ভাব হয়। এই ডিমের খোসা নাকি 5টি ভাগে ভাগ হয়ে যায়, আর সেই 5টি টুকরো থেকেই তৈরি হয় এই 5টি পর্বত, যা এখন একত্রিত হয়ে মার্বেল মাউন্টেন নামে পরিচিত। আবার ইতিহাস বলে 1825 সালে সম্রাট মিন মাং এই পাহাড়গুলির নামকরণ করে মার্বেল মাউন্টেন নামে। প্রতিটি চূড়ার নামকরণ হয়েছিল পূর্বদর্শনের 5টি উপকরণের নামে: ধাতু, জল, অগ্নি, কাঠ ও পৃথিবী। 1700 থেকে 1900 শতাব্দী পর্যন্ত ভিয়েতনামের এই পর্বতমালা একটি বৌদ্ধ কেন্দ্রে পরিণত হয়। এখানে রয়েছে 20টি প্যাগোডা ও বহু মন্দির। ভিয়েতনামের যুদ্ধের সময় এই পাহাড়গুলি হয়ে উঠেছিল ভিয়েতকংয়ের আশ্রয়স্থল। বহু গুহা, সুড়ঙ্গ ও গোপন লুকোনোর জায়গা তৈরি হয়েছিল এই পাহাড়গুলি জুড়ে। তাই যুদ্ধের সময় বহু সৈনিকরাও এখানে লুকিয়ে থাকতেন। এমনকি এই জায়গাগুলোকে ব্যবহার করা হতো এখানকার স্থানীয় হাসপাতাল হিসেবেও। সত্যি এই জায়গাগুলোতে কত ইতিহাস জড়িয়ে আছে। নিজের চোখে যত দেখছি আরও অবাক হয়ে যাচ্ছি। আর এত আকর্ষণের কারণেই এই জায়গাটি পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে। একদিনে যদিও এই 5টি পর্বতমালা ঘুরে দেখা সম্ভব নয়, তবুও যতটুকু পারা যায় ততটুকুই আমরা ঘুরছি। এখানের কিছু বিখ্যাত বিখ্যাত প্যাগোডা, কিছু বুদ্ধ মূর্তি, আর কিছু কিছু সুড়ঙ্গ স্থান, সেই জায়গাগুলোতেই আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই সরু রাস্তাটায় দেখতে দেখতে আমি উঠে তো পড়েছিলাম,
কিন্তু রাস্তাটা এত এবড়ো খেবড়ো যে মনে হচ্ছিল যে একটু হলেই পড়ে যাব। যাক, অনেক কষ্টে যদিও বা উঠেছি, জানি না নামতে পারবো কি না। উঠে দেখলাম ভিতরে একটা গুহা, আর উপরটা যেহেতু ফাঁকা তাই উপর থেকে আকাশ দেখা যাচ্ছে। একটা রোমাঞ্চও হচ্ছিল। টিভির পর্দায়, গল্পের পাতায় গোয়েন্দা কাহিনীকে যেমনভাবে উপস্থাপনা করা হয়, এই জায়গাটা ঠিক সেই রকম রোমাঞ্চে ভরা। কিছুই নেই, অনেক উপরে একটা ফাঁকা গর্ত। আমি ভিডিও করব, এটা হ্যান্ডেল আছে। এখানে স্লিপ খাবে শব্দ। নিচে নামার সময় দেখলাম বহু মানুষ ওখানে জড়ো হয়ে গেছে। আসলে সবারই কৌতূহল ছিল যে ওই গুহাটায় কি আছে, আর আমাকে নামতে দেখে ওনারাও ভয় পেয়ে গিয়েছিলেন, তাই সবাই জড়ো হয়ে গিয়েছিল। তবে সত্যি জায়গাটা একটু বিপজ্জনক, একটু অসাবধান হলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেক গুহাই ওখানে ছিল, কিন্তু আমরা সবগুলোতে আর যাইনি। প্রত্যেকটা জায়গাতেই প্রায় ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপ দেখে দেখেই আমরা যাচ্ছিলাম। এইখানে বিভিন্ন ধরনের ফল, ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল। কেউ যদি এত পথ চলতে চলতে হাঁপিয়ে যায় তাহলে তাদের জন্য এই ব্যবস্থা। আর এই জায়গাটাকে বলা হয় হেভেন গেট, অর্থাৎ এটা নাকি স্বর্গদ্বার। আমরা তো কেউই জানি না যে পরলোকে কোথায় যাব, তাই ভাবলাম এখানেই স্বর্গদ্বারে ঘুরে আসি। তবে সত্যি জায়গাটা ভীষণই সুন্দর। প্রকৃতির কোলে মনে হচ্ছিল যেন সত্যি স্বর্গদ্বার। এই মূর্তিটা ছিল লেডি বুদ্ধার মূর্তি। এত পাহাড় পর্বত পেরিয়ে ওনারা এত সুন্দর কারুকার্য এখানে করেছেন যে দেখে চোখ জুড়িয়ে যায়। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটাই এখানকার মূল আকর্ষণ। এই এত বড় গুহাটার মধ্যে তপস্যারত বুদ্ধের বড় মূর্তি। চারিদিকটাও কি সুন্দর আলো দিয়ে সাজানো। বাইরে এত গরম, কিন্তু ভেতরে ঢুকতেই দেখলাম খুব ঠান্ডা। মনটাও যেন শান্তিতে ভরে গেল। আর এই যে এগুলো হলো দুপাশে দুটো দারোয়ান। একটা বড় ঘন্টাও আছে, যদি কেউ চায় বাজাতে পারে। আমরাও যেহেতু হাঁপিয়ে গিয়েছিলাম তাই বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ, মানে আমরা রিটার্ন কোথায় দেব? রিটার্ন এইটা হচ্ছে আর একটা প্যাগোডা। এই প্যাগোডাটা কি সুন্দর, তাই না? এখানে আমি বেশ কয়েকটা ছবি তুলেছি। এরপরে আমরা ভেবেছিলাম সমুদ্রের পাশে লেডি বুদ্ধাটায় যাব, কিন্তু এখানেই দেখলাম 5টা বেজে গেছে, আর এখানের সব পর্যটন স্থানগুলো 5টার পর বন্ধ হয়ে যায়, তাই ওইখানে আর যাওয়া হবে না। যাই হোক, এইখানের জায়গাটাই এত সুন্দর দেখলাম যে লেডি বুদ্ধা না দেখা গেলেও আর আফসোস রইল না। ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ভিউ পয়েন্ট। ওইখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। আর এখন যেহেতু সূর্য ডোবার সময়, তাই চারিদিকটা যেন আরও সুন্দর লাগছে।
আমরা আস্তে আস্তে এখান থেকে নেমে যাব, আর একটু দেরি করলেই অন্ধকার হয়ে যাবে, তাই বেশিক্ষণ আর এখানে থাকবো না। ওই দেখো, ওই তো মূর্তি। ওঠার সময় যেহেতু লিফটে উঠেছিলাম তাই বুঝতে পারিনি, কিন্তু নামার সময় দেখলাম অনেকটা রাস্তা। এবার আমাদের ফেরার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের পার্ট নিয়ে আসবো খুব শীঘ্রই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য বিদায়।